সকাল সকাল রান্না বান্না শুরু। কি বানাবা নাস্তা? তো শীতের পোশাক, তাই একটু মোটা মোটা, তাই একটু গরম আছে বেশি। এই তো ভিজিয়ে রেখে গেলাম। এবার আমি মাছটা কাঁচা মরিচের তরকারি আজকে একদম সবুজ হয়েছে। যতদূর পারে একা একা খাক, আমি কাজ সেরে একটু খাইয়ে দেবো। সকাল সকাল রান্না বান্না শুরু। কি বানাবা নাস্তা? সবাইকে শুভ সকাল। সকালে আজকে নাস্তা হবে, এই যে রুটি বানাবো, আর ছোট ছোট আলু ছিল সেটা ভাজি করছি। সেই ভাজিটাই আজকে আমাদের সকালের নাস্তায় হবে। এই যে এগুলো ছোট ছোট আলু, এইগুলো ভাজি খাওয়ার জন্য খুবই সুন্দর আলু, একবারে ছোট ছোট আলু। এটাতে কিন্তু ভর্তা খাওয়া সুন্দর হয়। এই আলুটা ভাজি করলাম, সাথে একটা ডিম ভেজে দেব। শুধু মানুষটা শুধু ভাজতে হবে না, একটা ডিম ভেজে দেবো। রাত্রে ডাউল আছে, ভাত আছে, আমি আর আম্মা গরম করে খেয়ে নেব। আর রুটি শুধু আব্বার জন্য, সুখী মানুষের জন্য, এদের জন্য সকালে একটু অল্প করে রুটি বানাবো আজকে। সকালে নাস্তায় আমাদের এগুলোই থাকছে আজকে। আজকের ব্লগটি সকাল থেকে শুরু করে দিয়েছি, ঠিক আছে? কারণ আম্মাও অসুস্থ, আমিও অসুস্থ। অল্প অল্প যেটাই পারি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। বেশি কিছু আজকে পারবো না, যতটুকু পারি ততটুকু শেয়ার করার চেষ্টা করছি। সকাল থেকে আজকের ভিডিওটি শুরু। সবাই সকালে ঘুম থেকে উঠেছেন, কি কি নাস্তা করেছেন কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানান। আমারটা তো আমি জানিয়েই দিলাম। তো নাস্তার পরে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। সকালে নাস্তা খেয়ে নিয়েছি, চাও কিন্তু ঝটপট খেয়ে নিয়েছি। ওই যে বলেছি না, রোজা চলে এসেছে, তাই আজকে থেকে আমাকে সব প্রিপারেশন নিতে হবে। তাই ভাবলাম, প্রচুর পরিমাণ রোদ উঠেছে, আজকে মনে হচ্ছে গরমের একটা চৌথ মাসের একটা দিন, ঠিক আছে? তাই আমি ভাবলাম যে শীতের অনেকগুলো পোশাক যেগুলো একেবারে বেশি মোটা মোটা লাগবে না, সেগুলো আজকে ধুয়ে আমি রেখে দেবো। সেই সাথে 3 থেকে 4 দিনের আজকে কাপড় চোপড় সব পড়েছে, তো ভাবলাম আজকে কাচাকুচি যে সমস্ত এইগুলো আছে এগুলো দিয়ে দিই। আর বিছানার চাদর অলরেডি আমি সব রুমে একটা একটা করে ধোয়া আছে, আর যেগুলো বিছানার উপরে পাড়া আছে সেইগুলো আমি কালকে একেবারে ধুয়ে দেবো, দিয়ে এই যে পরিষ্কার যে কাজগুলো সেগুলো সেরে নেব, ঠিক আছে? আজকে ভাবলাম যে আমি কাপড় চোপড়গুলো যেহেতু মোটা, কাপড় চোপড় এই দিলে একদিনে শুকিয়ে যাবে, রোদটা এমন পড়েছে, তাই ভাবলাম আমি আজকে জামা কাপড়গুলো ধুয়েই দিই। দিয়ে কালকে থেকে হবে ঝটপট, প্রচুর পরিমাণ কাজের চাপ, ঠিক আছে? আর রোজার ভিতরে তো মনে করেন অন্যান্য কাজগুলো, ভারী কাজগুলো করতে পারবো না। আর তার ভিতরেই মনে করেন যে বাজার টাজার করা আছে, সেগুলো গোছানো আছে, একটু বাটা কুসা আছে। আবার যেহেতু রোজা মনে করেন, সেই রোজার কিছু কিছু ফ্রিজে আমাকে উঠিয়ে রাখতে হবে। একটা দিনেই তো আমি সব রোজার মধ্যে সব কিছু একবারে করে তো আর রান্না করতে পারবো না। কিছু কিছু আমাকে সব কিছু ফ্রিজে কোটা বাছা করেও রেখে দিতে হবে। সবজি আনতে হবে, মাছ আনতে হবে, অনেক রকমের সমস্যাগুলো আমাকে কয়দিনে কিন্তু ম্যানেজ করতে হবে, ঠিক আছে? তাই আমি আজকে ভেবেছি জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে হালকা পাতলা রান্নার ভিতরে যাবো। একটাই তরকারি রানবো, একটা মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে রান্না করবো। আর সকালে আলু ভাজি করেছি একটু বেশি করে, আলুটা আছে, এটা দিয়ে আমাকে চালিয়ে নিতে হবে। তো চলুন দেখি জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। যেহেতু শীতের পোশাক, তাই একটু মোটা মোটা, তাই একটু গরম পানি দিলে ময়লাটা ভালোভাবে তাড়াতাড়ি কেটে যাবে। তাই একটু গরম পানিও আমি দিয়ে দিলাম। বেশি করে পাউডার দিয়ে দেব, কারণ এগুলো আবার উঠিয়ে রাখতে হবে যেন ভালোভাবে পরিষ্কার হয়, ঠিক সেজন্য অনেকগুলো পাউডার দিয়ে দিলাম। আজকে আমাদের এগুলো ধুলে আবার কালকে আব্বা আম্মার কিছু আছে যে সোয়েটারগুলো লাগবে না, যেই বিছানার চাদরগুলো, আবার গায়ের চাদরগুলো লাগবে না। আমার তো অর্ধেক শীত অর্ধেকে চলে গেল, তারপরেও আমার লাগেই। আমি চাদর আর পাতলা পাতলা এই যে সমস্ত সোয়েটারগুলো আমি রেখে দিই সবসময়, 3 পিসের সঙ্গেই সবসময় করে থাকি আমি এগুলো। এই যে সুখী মানুষের গরম চলে এসেছে, অনেক আগে থেকেই আমি টি শার্টগুলো বের করে দিয়েছি, যে ও বেশিরভাগ সময় টি শার্টই ধরেন সবসময় পরে। গরম আসলে তো আগে থেকে বের করে দিতে হয়েছে, কারণ ছেলে মানুষ তো, ওদের আবার একটু শীত কমই, তার জন্য টি শার্ট পরে থাকে সবসময়। 10-12টা টি শার্ট আমাকে এখন ভিজে একদম ধুয়ে
রেডি করে রাখতে হবে। আর মোটা মোটা যেগুলো একেবারে লাগে না, বেশি মোটা, সেগুলো উঠিয়ে ফেলবো। কারণ কাজ বেঁধে থাকলেই সে আমাকেই করতে হবে, সেহেতু আগে থেকেই আমি সব কিছু রেডি করে রাখলে আমারই পুরো রোজাটা শান্তি মতো রোজাটা করতে পারবো। তা না হলে রান্না বান্না, ইফতারি বানানো, আবার সব কিছু গোছগাছ করা, এতে আমার পক্ষে সম্ভব হবে না। তাই আমি আগে থেকে আগের কাজগুলো সেরে রাখবো। আমি আচ্ছা দেখছি, এই তো ভিজিয়ে রেখে গেলাম। এবার আমি মাছটা ভিজিয়ে রাখবো। রেখে তরকারিটা চুলাতে দিয়ে, ভাতটা চুলাতে দিয়ে আমি একে একে ধুয়ে ধুয়ে মেলতে থাকবো। তা না হলে কিন্তু দুই পাশে আমার দেরি হয়ে যাবে। ও পাশে ভাতটা বসিয়ে দিলে কিন্তু আস্তে আস্তে আমি একটা করে কেচে নিতে পারবো। এই যে রুই মাছের পোনা ছিল, আজকে আমি বেগুন, ফুলকপি, ছোট আলু দিয়ে রুই মাছের পোনা একটু মাখা মাখা করে রান্না করব। আমি ভিজিয়ে রেখে গেলাম। ভিজে রেখে গিয়ে আমি ভাতগুলো চুলায় দিয়ে দেবো। দিয়ে ফুলকপি, বড়ি, মাছ আর বেগুন আর ছোট আলু দিয়ে আমি একটু হালকা একটা তরকারি করব। বেশি তো করতে গেলে হয় না, কারণ কি যে আব্বা রাত্রে খায় না, সে সূত্রে আমার মেয়েরা কতটুকু কি দুধ দিয়ে ভাত মাখে দিলে খেয়ে নেয়। মাঝে মধ্যে ইয়ে না থাকলে আমার ছেলেও দুধ পছন্দ করে, যদি শুধু দুধ না খায় আমি মাঝে মধ্যে ভাত দিয়ে ওরা খায়। এজন্য যেদিন দেখি একটু তরকারি একটু কম, সেদিন ওরা দুধ দিয়ে রাত্রে ভাত খেয়ে নেয়, ভাতটা খায়, কারণ ওরা দুধ পছন্দ করে খুব। এজন্য বাসায় সবসময় 3 পা করে দুধ আমি নিয়ে রাখি, 3 পা করে আমরা দুধ কিন্তু থাকে। এই কারণে মাঝে মধ্যে দেখবেন আমি দুপুরে একটাই তরকারি রান্না করি। রাতের চিন্তা আমি করি না কোনো এক সময়, হয়তো আমি একটু ডিমটা ভেজে নিয়ে আর ওই দুধ দিয়ে অনেক সময় হয়ে যায়, কারণ আব্বা খায় না। পুরুষ মানুষ না খেলে সে বাসাতে অতিরিক্ত করার তো কিছু দরকার পড়ে না। হ্যাঁ, তো আম্মা অসুস্থ, আব্বা অসুস্থ, তাদের মনে করেন যে একটু সকাল করে খেতে দিতে হয়, প্রয়োজন যেহেতু পড়ে না। আর একটু আলু ভাজি আছে, সেই আলু ভাজি দিয়ে এটা দিয়ে আমাদের হয়ে যাবে, হিসেব করে চলতে হয়, কি করবো বলেন। এই তো আমি সবজিগুলো বের করে নিয়ে এসেছি। মানে ফুলকপির সিজন কিন্তু শেষ হয়ে আসছে, তাই একটু ছোট ছোট ফুলকপি পাওয়া যাবে। এই যে চাউটা ধুয়ে নিয়ে এসেছি, আমি চাউটা দিয়েই একটু কোটা বাচ্চাগুলো তাড়াতাড়ি করে নেব, কারণ অনেকগুলোই কিন্তু জামা কাপড় ভিজিয়েছি। তাই যত তাড়াতাড়ি আমি রান্নাটা সেরে এই চুলার পরে দিয়েই আমি চলে যাবো, একে একে আমি জামা কাপড়গুলো ধুয়ে নেবো, কারণ রোদটা চলে গেলে মোটা মোটা কাপড় শুকবে না। তো চাউলগুলো ধুয়ে ধুয়ে একবার ফ্রেশ করে 3-4 বার করে একটা চাউলটা ধোয়া লাগে, কারণ চাউলের ভিতর ময়লাটা বের হয়। ধুয়ে নিয়ে আসলাম। এই যে বলেছিলাম শবে বরাতের মতোই কিন্তু রমজানের প্রস্তুতি শহরে যেমন নেওয়া হয়, গ্রামেও তেমন নেওয়া হয়। শহরের প্রস্তুতি হয়তো অন্যরকম ট্র্যাডিশনাল, তারা অন্য সিস্টেমে সব কিছু ইয়ে করে। গ্রামেও যার যার মতো করে যতটুকু কাজ সেরে নিতে পারে, যেন রোজার ভিতরে কষ্টটা না করতে হয়, ঠিক সেজন্যই যতটুকু তারা পারে কাচাকুচি, তারপরে ঘর বাড়ি পরিষ্কার, তারপরে মনে করেন যে ইফতারের প্রস্তুতি। এবং এখন তো আর সেই আগের মতো গ্রাম নেই, সব কিছুতেই কিন্তু শহরের একটা প্রভাব পড়ে গিয়ে এরা এতটা ভালো আছে। আর এতটা ওরা মানে বর্তমান সময় আমরা যখন ক্লাস 6-7 8-9 পড়তাম, সেই মুহূর্তে মনে করেন এক ধরনের মানুষ ছিল। আর এখনকার বর্তমানে মানে 90% মানুষ, 90% বলে ভুল হবে, 98% মানুষ কিন্তু সবাই এখন শিক্ষিত। সব মেয়েরাই মানে এসএসসি পাশের নিচে কোনো মেয়ে আছে বলে আমার মনে হয় না, ছেলে মেয়েরা। ঠিক আছে, হয়তো এই গ্রাম থেকে মেয়েরা বিয়ে হয়ে অন্য গ্রামে চলে গিয়েছে, সেই শিক্ষিত মেয়েগুলো অন্য গ্রামে গিয়ে শিক্ষা মানে প্রত্যেকটা জায়গায় গ্রামকে এখন আধুনিক বানিয়ে ফেলেছে। বা অন্যান্য গ্রাম থেকে মনে করেন এই সমস্ত গ্রামে যে মেয়েগুলো বিয়ে হয়ে এসেছে, সবগুলোই কিন্তু মনে করেন একটা শিক্ষার আলো প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু হয়ে গিয়েছে। আগে মা বাবা মানে চাচা চাচিরা যে সমস্ত মানে সময়ের মধ্যে তারা বিরাজ করত, তার থেকে এখন কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা গরিবের ঘরের একটা মেয়েও এসএসসি পাস করে আরেকজনের ঘরে আসছে, তাহলে বোঝেন। তো সেই জায়গায় আগেকার শিক্ষার মাঝে এখনকার শিক্ষার মাঝে এখনকার পরিবেশের মাঝে আমরা যখন ছোট ছিলাম সেই সময়তেও দেখেছি
অনেক মানুষ তখন স্যান্ডেলটা পরাও কিন্তু ঠিকমতো, পন্স যে পরবে সেটাও কিন্তু ঠিকমতো পরতো না। আর তারা যে সাবান দিয়ে রেগুলার গোসল করবে সেটাও কিন্তু ঠিকমতো আমার চোখে পড়েনি। ঠিক আছে, আমরা যখন একেবারে ছোট ছিলাম, বোঝেন আমরা 2000 সালের ব্যাচ হিসাব করতে গেলে, তো সে সূত্রে আপনারা মনে করেন ওই মুহূর্তটা তাহলে কোন মুহূর্ত ছিল। ঠিক আছে, একেবারে ছোট থেকেই কিন্তু আমরা এসএসসিটা পাস হয়েছে আমাদের জীবনে, কারণ আমাদের বংশে বেশিরভাগই শিক্ষক, সে সূত্রে আমরা অল্প বয়স থেকে লেখাপড়া আমাদের কপালে জুটেছে। সে সূত্রে এই গ্রামটা এখন আর আগের গ্রাম নেই, আগের মতো নেই, সবাই কিন্তু এখন আধুনিক। আর আমার যে সমস্ত ভাইয়ের বউরা, আমার 8টা চাচা একটাই ফুপু, আমার বড় চাচার মনে করেন যে বড় দাদার মনে করেন হলে 2টা ছেলে 5টাই মেয়ে। আর আমার আমার দাদার ভাইগুলো যেগুলো, এগুলো হিসাব করতে গেলে আপনি কি মনে করেন যে কতগুলো ভাই বোন আর কতগুলো ভাইয়ের কতগুলো বউ এখানে এসেছে, এবং কতগুলো বংশ থেকে মেয়ে অন্য বংশে গিয়েছে। সবাই কিন্তু লেখাপড়ার ভিতরে, কেউ কিন্তু অশিক্ষিত বলতে গেলে আমাদের মানে বংশে খুব কমই আছে। আর যেগুলো মানে আমার বড় ভাই, চাচা তো বড় ভাইরা আছে, সেসবগুলোকে বলে তো কোনো লাভ নাই। কেউ 5 পাস, কেউ 8 পাস, কেউ 9 পাস করে কিন্তু এই জমি জায়গার বংশের মানুষ, তারা তার ভিতরে লেগে গিয়েছে। সেই সমস্ত হিসেব করতে গেলে এখন কিন্তু বর্তমানে সবাই অনেক ভালো আছে, পরিবেশটা সবাই অন্তত ভালো করে রাখে। ঠিক আছে, সেই সূত্রে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন যে এ বাসায় ও বাসায় ফুস 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 করে এই প্রেসার কুকারে সিটি বাজছে। আবার দেখবেন প্রত্যেকটা টেবিলে গিয়ে রাইস কুকারে ভাত রান্না হচ্ছে। আবার প্রতিটা রুমে বাসায় বাসায় দেখি গ্যাস সিলিন্ডার, গ্যাস দিয়ে তারা রান্না করছে। তাহলে কি বলতে চান? কি বলতে চান যে এখন বর্তমানে গ্রামটা কত সুন্দর, কত পরিবেশের মাধ্যমে মানে বিরাজ করছে, দেখতেও ভালো লাগে। ঠিক আছে, মানে এমন আছে যে মানে প্রায় এখন মাটির ঘর তো নেই, বলতে গেলে মাটির ঘর নেই। ঠিক আছে, যারই একটু আছে, একতলা হলেও তার একটা ছাদ আছে, সেই ছাদের পরেও একটা সুন্দর একটা চুলা বানিয়ে এই যে সকালবেলা ফুসফুস ফুসফুস শুরু হয়ে গেল, আলু ভর্তা ভাতই হোক না কেন প্রেশার কুকারে দিয়ে তারা রান্না করছে। এই যে একটা সুন্দর মুহূর্তগুলো গ্রামে না আসলে আপনারা উপভোগ করতে পারবেন না। আমি কিন্তু এগুলো খুবই উপভোগ করি, আমি এনজয় করি বলতে গেলে। কারণ আমি একজন মেয়ে আছে যে বাবার বাড়িতেই বেশি আমার সময় কেটেছে, বিয়ের পরেও বিয়ের আগেও বেশিরভাগ বাবার বাড়িতে সময় কেটেছে। তাই আমার এদের সাথে কিন্তু লাগাবটাও বেশি। সে সূত্রে রোজার কিন্তু তোড়জোড়, মানে আমি যে করি আমার দেখা দেখেও কিন্তু অনেক ভাবেরা আছে যে তাড়াহুড়া করে এগুলো করছে। দেখতেও ভালো লাগে কিন্তু। আবার আবার দেখবেন যে তারাবি পড়ার জন্য সবাই চলে আসবে, তারাবি পড়তে একসঙ্গে পড়বে, খুবই ভালো লাগে আসলে। তাই আমি চাউলটা উঠিয়ে দিয়েছি, ওদিকে আব্বা নামাজ পড়ছে, শব্দ করা যাবে না। জোহরের আজান পড়ে গিয়েছে, তাই শব্দ করা যাবে না, এখন একটু নীরব। দেখি এখন আমি তরকারিগুলো ফুটে দেবো। এই যে মাছগুলো আমি এভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়ে এসেছি। মাছটা তো এটা বড় না, এই যে মাঝারি আকারের যে রুই মাছের পোনা থাকে ঠিক সেটাই আমি ধুয়ে ফ্রেশ করে নিয়ে এসেছি। এবার আমি তরকারিগুলো ফুটে নেব। ভাত আমার অলরেডি হয়ে গিয়েছে, এই যে ভাত হয়ে গিয়েছে, ভাত চুলার পরে দিয়ে আমি একটু পানি গরম করতে দিয়েছিলাম। আমি এই যে জামা কাপড় ভিজিয়েছি, আর অর্ধেকটা আমি মোটা কাপড়গুলো কিন্তু আমি ধুয়ে দিয়ে এসেছি, শীতের পোশাকগুলো, আর পাতলাগুলো আছে। আমি তরকারিটা বসিয়ে দিয়ে তারপর আমি একে একে ধুয়ে নেব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি এই যে সবজিগুলো আগে কুটে নিই। এখনো আমাদের এদিকে মানে গ্রাম সাইডে তো এখন 12 মাসে সবজি পাওয়া যাচ্ছে, একদম টাটকা ফ্রেশ জমি থেকে উঠে নিয়ে আসা যাচ্ছে, এখনো সুন্দর একেবারে কচি। এই যে দেখুন একেবারে কচি, এই যে দেখুন। বেগুনগুলো আস্তে আস্তে, এই যে শীত চলে যাচ্ছে আর আস্তে আস্তে বেগুনগুলো ছোট হতে শুরু করেছে। এখন আবার নতুন করে যে গাছগুলো লাগাবে সেই গাছগুলো দেখবেন অনেক বড় বড় উঠবে। শীতের বেগুন চলে গেছে, কিন্তু এখন গরমে কিন্তু বেগুনগুলো যেগুলো একটু বড় বড় হবে। এই যে পেঁয়াজ আর রসুন যে বেশি করে রেখে দেব, এই যে দেখুন পেঁয়াজও কিন্তু কাঁচার জন্য শুকিয়ে যাচ্ছে, রসুনও কিন্তু শুকিয়ে যাচ্ছে। মানে এই সমস্ত জিনিস গ্রামের অভাব নেই, ঠিক আছে, কিন্তু যতই আপনি মনে করেন না অল্প টাকা দিয়ে যদি কিনে রাখি যে এখন কম দাম, এ দেখেন একটু কয়েকদিন পরে যতই ভালো করে রাখেন না কেন নষ্ট হয়ে যায়। তাই বেশি কিনে রাখাও এখনকার মতো ঠিক না। তাই রোজার মধ্যে যে পেঁয়াজগুলো আপনারা রেখে দেবেন সেগুলো একদম রোদ্রে শুকিয়ে রেখে দেবেন, সারা বছর খেতে পারবেন। আমরাও কিন্তু কিনবো, আর কিনলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব।
তবে গ্রামে এই জিনিসটা খুবই ভালো। শহরে গিয়ে যে কোনো জিনিস কিনতে গিয়ে সময় চিন্তা করতে হয়েছে, এবং মনে করেন যে কতটুকু খাবো, কতটুকু কে করবো, পেঁয়াজ থেকে রসুন থেকে সব জিনিসই মনে করেন একটা দামের তো ভয় থাকে। আর গ্রামে মনে করেন আপনি যখন তখন জমিতে থেকে আপনারা কিনে নিতে পারবেন, কম দামে পাবেন, জিনিসটাও টাটকা পাবেন, ফ্রেশ পাবেন। আর যখনকার জিনিস তখনই কিন্তু আপনারা খেতেও পারবেন। এই জিনিসটা থেকে গ্রাম কিন্তু খুবই ভালো, অন্তত সবজি টবজি, পেঁয়াজ রসুন এগুলোর থেকে। একটু গরম পানি ধুয়ে দিতাম। এই তো ফুটা মাছা হয়ে গিয়েছে, এবার বাটা কুচাটা করে নেব। এই আধা রেখে দিলাম, বেশি দিলে ভালো লাগবে না, কারণ ছোট ছোট মাছ, মাছের তো আবার টেস্ট আনতে হবে সবজিগুলোকে, তাই অল্পই দিয়ে দিয়েছি। বাটা কষাটা খুব জোরে করতে হবে, সময় একেবারে কম, রান্না করে আবার অন্যান্য কাজগুলোও করতে হবে, কারণ জামা কাপড় ধোয়া আছে, কিন্তু আবার মেয়েকে গোসল করাতে হবে, আমরা সবাই গোসল করবো, সময়টা কিন্তু লেগে যাবে। প্রতিদিনই মানে কাজকর্মের ভিতরে প্রতিদিনই কিন্তু তাড়াহুড়া থাকে। একটা দিনও আপনারা মনে করছেন যে শান্তি মতো রান্না টান্না করে একটু ধীরে সুস্থে করবো, তা কিন্তু না, ছুটাছুটি সবসময় করতেই হয়। যেহেতু সবজি, কাঁচামরিচ আমাকে দিতেই হবে, এই মরিচগুলো মানে প্রচন্ড পরিমাণ রোদের কারণে মরিচগুলোও কিন্তু লাল হয়ে যাচ্ছে, সব কাঁচামরিচ লাল হয়ে যাচ্ছে। তাই যেহেতু ছোট ছোট মাছ, তাই বেশি কড়া করে ভাজবো না, একটু নরম নরম করেই ভাজবো। ছোট মাছ আবার কাঁটাও বেশি থাকে, তার জন্য নরম করে বাঁচলে একটু কাঁটাটা বাঁচতে সুবিধা হবে, এই জন্য মাখিয়ে নিয়েছি। যেহেতু ছোট মাছ আর একটু কাঁটা বেশি, তার জন্য আমি একেবারে একটু নরম করে কিন্তু ভেজে নিলাম, হালকা পাতলা একটু ভেজে নিয়েছি। ভাবলাম সবজি আর মাছটা ছোট, তার জন্য আজকে মানে বড়ি দেবো না মনে করেছিলাম, কিন্তু একটু বড়ি দিতে হবে, কারণ ছোট মাছে তো সবজিতে অত টেস্ট আনবে না, তার জন্য বড়িগুলো দিতে হচ্ছে। আমি সবসময় বলি, এই যে যারা বড়ি খান তারা না ভেজে কিন্তু বড়ি কখনো রান্না করবেন, কারণ না ভেজে বড়ি রান্না করলে বড়ির কোনো টেস্ট আসবে না। উঠিয়ে নিলাম। আমি সব মশলা এক জায়গায় করে বেটে নিয়েছি, আজকে একটু শুকনো মরিচ কম দেবো, হালকা পরিমাণ কাঁচা মরিচটাই আমি দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হালকা পরিমাণ শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি জিরে ধনে আর পেঁয়াজ রসুন একসঙ্গে আমি বেটে নিয়েছি, দিয়ে সবগুলো একসঙ্গে কিন্তু কষিয়ে নিয়েছি। আর সবজির ভিতরে অবশ্যই একটু কাঁচামরিচ দিতে হবে, তাই কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। কষানো হয়েছে বুঝবেন কেমন করে, এই যে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলগুলো কিন্তু বের হয়ে আসছে, ঠিক আছে? এভাবেই মশলাগুলো কষিয়ে নিতে হবে, নেওয়ার পরে এই যে সবজিগুলো সব আমি একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে দেবো। ভেবেছিলাম সবগুলো ছোট আলু দেবো, কিন্তু মাঝে আমি আবার 3টা বড় বড় আলু দিয়ে দিয়েছি। সবগুলোই একসঙ্গে, যেহেতু একেবারে কচি বেগুন, তাই একসঙ্গে কষালেই। আজকে আর আমি ফুলকপি ভেজে দিলাম, ফুলকপিটা ভেজে দিলে আরও টেস্ট বেশি আসে, সময়ের অভাবে ফুলকপি আমি ভেজে দিলাম না।
তাই একসঙ্গে সবগুলোকে কষিয়ে নেব। কাজের ফাঁকে ফাঁকে যখন রান্না করা হয় তখন দ্রুত রান্না করতে হয়, তাই সবসময় সম্পূর্ণ রান্না আপনাদেরকে দেখাতে পারি না। এজন্য আমাদের যতটুকু রান্নাটা পারি ততটুকু দেখানোর চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে। এই তো পানিটা দিলাম, অল্প করেই পানি দেবো, কারণ সব কিছুই সবজি একেবারে নরম, ফুটে উঠলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। মাছগুলো দিয়ে দিলাম। এই তো কাঁচা মরিচের তরকারি আজকে একদম সবুজ হয়েছে। একটু হালকা ঝোল রেখেছি, যেহেতু একটা তরকারি একটু ঝোল হালকা পাতলা রেখে দিলাম, তা না হলে একটা তরকারিতে একটু খাওয়ার অসুবিধা হবে। সঙ্গে তো আলু ভাজি আছে। এই তো এটাই হচ্ছে আজকে আমাদের সবজি দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে আর ছোট মাছ মানে রুই মাছের বাচ্চা, তাই দিয়ে রান্না হলো। এই তো লাস্টে একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম জিরা, একটু ভেজে দিয়ে দিলাম, এটাতে টেস্ট একটু বাড়িয়ে দেবে। দেখতেই পাচ্ছেন একেবারে সাধারণ একটা তরকারি আজকে রান্না করে ফেলেছি ছোট মাছ দিয়ে। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবারের তরকারি, সেই সাথে একটু আলু ভাজি আছে, এটাতে হয়ে যাবে। আর মুরগির কারণে দেখতে পাচ্ছেন সারাক্ষণ রান্নার সময় আমাকে খুবই জ্বালাতন করে যে মুরগিতে। এই যে এখানে একটা মুরগি, ওই দেখেন ওখানে একটা মুরগি, মানে খুবই জ্বালাতন করে আমাকে। আর মাত্র কয়টা দিন মাহে রমজান ওরা নাচ্ছে আমাদের দরজার পাশ দিয়ে, ঠিক আছে? তাই আমরা কিন্তু সব রকমের প্রস্তুতি নিয়ে নেব, কারণ রোজার সময় সব কিছু কাজ রোজা রেখে করা যায় না। তাই বেশি ভারী জিনিসগুলো আমি করে নেওয়ার চেষ্টা করছি। এখন জামা কাপড়গুলো ধুয়ে নেব, রান্না বান্না কিন্তু সব ক্লিয়ার করে চলে আসলাম, ঠিক আছে? এখন এগুলো ধুয়ে আমি শুকাতে দিয়ে গোসল করে নেব, গোসল করে একটু খাওয়া দাওয়া করবো, করে তারপর অন্যান্য কাজ। এখন প্রচন্ড পরিমাণ রোদ, তাই ভারী শীতের কাপড়গুলো আমি কিন্তু এই রোদ্রে কিন্তু শুকিয়ে রেখে দেবো। সেই সাথে তো রোজা চলে এসেছে, তো সব কাজের মাঝে আগে ভারী জিনিস কেটে নেবো। এগুলো কাঁচা থাকলে রোজা রাখতে আর কোনো কষ্ট হবে না। রোজা রেখে আসলে ভারী কাজ করা যায় না। আমি সবার আগে এই কাজগুলো আগে সেরে নিচ্ছি, কারণ এগুলো শুকাতে রোদ্রের দরকার পড়ে। আর রোদ যদি মনে করেন আবার চলে যায় তাহলে কিন্তু সবচেয়ে কষ্ট আমাকেই করতে হবে, কারণ আমি তো সব কাজ করতে হবে আমাকে, তাই আমাকে কষ্ট করতে হবে। এই জন্য রোদের কাজটা আগে সারি, অন্যান্য কাজ আমি ঘরে বসেই করতে পারবো। আর কয়টা দিনই আছে, তাই আজ যদি আমি দেরি করি আমি আর সামনের দিকে সামলাতে পারবো না। যত কষ্ট হোক না কেন, শরীরটা অসুস্থ কালকে থেকেই, আপনাদেরকে আমি বলেছি যত কষ্টই হোক না কেন আমাকে পানির কাজটা সেরে ফেলতে হবে, কারণ রোজা আসলেই কিন্তু আমার শ্বাসকষ্ট বাড়ে। তার জন্য আমাকে আগে থেকে পানির কাজটা সেরে নিতে হবে। আজকে এগুলো ধোয়ার পরে কালকে দেখি বিছানা চাদরগুলো ধুয়ে নেব। পুরুষরা সারাদিনে একটু ইনকাম করে এসেই মনে করেন বাবুগুড়ি হয়ে যায়, আর বলে আমরা কি করি। এখান থেকে বুঝতে পারছেন একটা মেয়ে সারাদিনটা কতটা পরিশ্রম করতে হয়। দেখতে পাচ্ছেন শবে বরাতের পরেই থেকেই শুরু হয়ে গেল আবার রমজানের পরে থেকে আবার শুরু হয়ে যাবে পুরো ঈদের 10 দিন আগে থেকে আবার ঈদের প্রস্তুতি। সব একটার পর একটা আমাদের লেগেই থাকে, একটার পর একটা আমাদের কাজ কিন্তু বেড়েই থাকে। যেগুলো তো তারা চোখে দেখতে পায় না, মনে করে এসে অফিস থেকে এসে তারা মনে করে বসে বসে আমরা মোবাইল টিপি। এই হচ্ছে আমাদের জীবন। যদি তারা নিজ চোখে দেখতে পেত
আবার শুক্রবারের একটা দিন আছে, সারাদিন ঘুমাবে, 3 বেলা উঠে শুধু খাবে। তারা বুঝবে কি, পুরুষরা বুঝবে কি যে মেয়েদের কি কাজ? তারা যদি বুঝতো তাহলে একদিন নিজে করে দেখতো মেয়েদের কাজটা কত কঠিন। এই তো হয়ে গেল। আর এই যে বালতি তো ভারী হয়ে গেছে, আমি যেতে পারবো না, তাই সুখী মানুষটাকে হেল্প নিতে হবে আমার ওই পর্যন্ত পৌঁছে দিতে, তাহলে আমার সম্ভব না, আমার হাতে গিরা ব্যথা। তো চলুন দেখি শুকাতে দিয়ে আসি। আমরা সবাই ব্যস্ত, এই কারণে আমি ভাতটা মাখিয়ে দিলাম, যতদূর পারে একা একা খাক, আমি কাজ সেরে একটু খাইয়ে দেবো। এইমাত্র নানি দোকান থেকে কিছু এনে দিয়েছে, খেয়ে পেট ভরেই আছে। দেখি একেবারে রান্নাঘরে বসিয়ে দিয়েছি। কি খাচ্ছ ময়না? হুম, তাই? এই যে বাবা দেখলে যে বকা দিবে যে তোমাকে একা খেতে দিয়েছি। বাবারে, পারো সব ভাত খেতে? তরকারি তুমি খেতে পারো? এই যে দেখো মাছ দিয়েছি, আলু দিয়েছি, সেটাই পড়ে আছে, তুমি খাও। আমি, তুমি এটাই খাও, খেতে পারো নাকি দেখি। আজকে এখানে দিয়ে দেবো, এই তারে ছায়া, আজকে এখানে দিয়ে দেবো, যতদূর শুকায় শুকাবে, পরে আবার রোদ্রে নিয়ে গেলে নিয়ে যাবো না, সারা রাত্রের ভেতর শুকিয়ে যাবে। এখানে কোনো জামা কাপড় চুরি হয় না। গ্রামটা একটা জিনিস ভালো, চুরি খুবই কম হয়। সারা রাত যদি এখানে পড়ে থাকে কেউ ধরেও দেখবে না, রাস্তার পাশে এই বাসা সব সময় গাড়ি যেতেই আছে যেতেই আছে, তারপরে চুরি হয় না। যেখানকার জিনিস যেভাবে আছে সেভাবেই পড়ে থাকে, তাই জামা কাপড় নিয়েও ভয় নাই। এই তো আমি গোসল করে চলে এসেছি, পিচ্চিকে খুঁজে বেড়াচ্ছি। আমি এসে দেখি বাইরে বাবুল ফুটাচ্ছে, আব্বু ওখানে বসেই আছে। দেখি, এই যে দেখুন, এই যে কি হচ্ছে, কি তুমি কোন কোন করছো কেন? বাবুল ফুলাইলা? বাবুলের ওই যে কই, বক্স কই? এখন এই গ্লাসের ভিতরে? আর এলো হচ্ছে না কেন? হবে। ও, গ্লাসে এমন করলে হয় নাকি? এই তো হয়েছিল তো, দেখি। এই যে বাবাকে এবার বলে দেবো বাবুল চারা মেলা করে আনতে। হ্যাঁ, সুন্দর তো, এটা নতুন বাবুল দেখছি। ওরে বাবা, দেখুন। আর মাথায় প্রচুর পরিমাণ তেল দিয়েছি, দিয়ে এই যে গোসলটা সেরে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কেমন অবস্থা আজকে। এই যে দেখি ময়না পাখি, বাবল গোসল করেই বাকি 2বার গা হাত পাগুলো করে দিলাম। এখন বাচ্চাদের দেখে শুধু এতটা গায়ের রং কালো হয়ে গিয়েছে, অর্ধেকটাই ঢেকে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একবারে কালো হয়ে গেছে। চুলটা একটু ছেটে দেবো মনে করছে আজকালের ভেতরেই, যেন ঈদে গিয়ে চুলগুলো ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায়, তার জন্য ছেটে দেবো। কোকিল ডাকলে কি হয় গো? ঢাকায় চলে যাব। আমরা যে বাসায় ছিলাম 6 তলায়, সেখানে গাছে কোকিল ডাকতো। তে এই শীতের সময় কোকিল ডাকতো, আর ও মনে করে যে কোকিল ডাকলে আমাদের ঢাকায় থাকতে হয়। ছোট ছিল তখন, বোঝে না। কোকিল ডাকলে বলবে যে আমাদের ঢাকায় যাবার সময় হয়ে গিয়েছে, তাই না ময়না? আমি যাবো হবে নাকি, বাবাকে আমাদেরকে নিয়ে যেতে হবে না? কবে নিয়ে যাবে? তাকাও একটু, তোমার কি লজ্জা করছে নাকি? লজ্জা না, সারাক্ষণ এই রাস্তায় দাঁড়িয়ে থাকবে, আর যতগুলো মজা আসবে মনে করেন ধরে ধরে দাঁড়ায় রাখবে, আর ভাইয়ের কাজ শুধু কিনে দেওয়া। তো ময়না পাখি, তো কালকে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। অনেকগুলো কাজ করতে করতে আজকে হাঁপিয়ে উঠেছি, ভয় পাচ্ছি যে মাথার চুল এখনও ভেজা। এভাবে তো বেঁধে রেখেছি, কারণ বাইরে বের হয়েছি, মানুষ টানুষ থাকবে দেখে। আর দেখতে পাচ্ছেন অসুস্থতা হলে আমার চোখ মুখ সব কালো হয়ে গিয়েছে। তো রোজার আগে যদি অসুস্থ হয়ে যায় কীভাবে সম্ভব? দোয়া করবেন। জানেন তো, যে বাড়িতে কেউ নেই সেই বাড়ির কাজের মানুষটা অন্তত অসুস্থ হলে সব শেষ, একেবারে সব কিছু পড়ে থাকবে। তারপরে আজকে আমি সব পানির কাজ করেছি, সব
মানে কাজগুলো করে আবার এখন রুম টুমগুলো পরিষ্কার করে আবার চলে আসছে, সবাইকে খাওয়ানো হয়েছে। সেই খাবার দাবারের যতগুলো থালা বাসন ছিল সেগুলো আমি সেরে এসেছি। মানে বাড়িতে যত পরিমাণ কাজ সব যদি ভিডিওতে দেখাতাম, এক একটা ভিডিও 1 ঘন্টা করেও মনে করেন শেষ হতো না। এত কাজ সামান্য পরিমাণে এই 20-25 মিনিটের ভিডিওর ভিতর কি আর বাড়ির সব কিছু দেখানো যায়? যায় না। আর এই যে গাছের কিন্তু মুকুল ধরেছে অনেকগুলো, সেই গন্ধটা স্মেল পাচ্ছি আমি নাকে। আর অনেকগুলো মানে আমাদের সব গাছে 8 থেকে 9টা গাছ আছে, আবার ছোট ছোট আছে আরও 4-5টা গাছ, সেখানে কিন্তু প্রত্যেকটা গাছেই মুকুল এবার এসেছে আলহামদুলিল্লাহ। এবার মানে ফলের সব কিছুতেই কিন্তু মানে ফল, যেমন কাঁঠাল, আম, সবই এবার হয়তো বা ভালো হবে আমার যা মনে বলছে। কারণ ওয়েদার একেবারে যে বেশি ঠান্ডা, বেশি কুয়াশা গিয়েছে, 2 থেকে 1 দিন গিয়েছে, হয়তো সেগুলোই একটু সামান্য হলেও তখন কিন্তু মুকুল হয়েছিল না। এখন মুকুল হয়েছে, এখন মুকুলটা কি আবার নতুন করে কুয়াশা টুয়াশা আসবে কিনা, তা নাহলে কিন্তু বেঁচে যাবে। আর ঝড়ঝাপটা হলে যতই হোক না কেন অর্ধেকটা আম বেঁচে যাবে, ঠিক আছে। আর সে সাথে কিন্তু আমাদের কাঁঠাল গাছও অনেকগুলো অনেকগুলো কাঁঠাল। আর গত বছরে আমি কিন্তু আসার পরে যত কাঁঠাল দেখিয়েছি আমাদের, মানে আমাদের গাছ প্রচুর গাছ বলে বিশ্বাস করারও যাবে না, গুনেও কিন্তু শেষ করা যায় না, তাই না? এবার কাঁঠালও থাকছে, আমও থাকছে, অন্যান্য লিচু টিচু যা যাবতীয় থাকছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকের মতো আমি ভিডিওটি এখানে রেখে দেবো, অনেক বড় হয়ে যাবে ভিডিও। আমি একটু বড় বড় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ গ্রামের যে ঐতিহ্য, গ্রামের প্রকৃতি, যে সমস্ত জিনিসগুলো আসলে সবই দেখার মতো। বরঞ্চ আমার ভালো লাগে, আর কারো ভালো লাগে কিনা বলতে পারবো না, তবে আমার খুবই ভালো লাগে। এখান থেকে চলে গেলে আবার হয়তো 2 বছর আমার কপালে আর গ্রাম হবে কিনা তাও ঠিক নয়, আবার এখান থেকে শহরে যেতে পারবো কি সেটা হয়তো কপালে নসিবে লেখা। তে একবার গেলে তো আর 2বার আসা যায় না, অন্তত 2 বছর পরে পরে আমাকে বাড়িতে আসতে হয়। তো আম্মা যেহেতু এবার অসুস্থ, আবার হয়তো অল্প দিনে চলে আসতে হয়। আশায় আছি কোরবানির আগে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। রোজাতে সিদ্ধান্ত হয়েছিল, তারপরেও আমি আস্তে আস্তে নিজেকে একটু সামলিয়ে নিলাম যে কোরবানিতে গেলে আমাদের দিক দিয়ে একটু সুবিধা হবে। কারণ আবার 1 মাস পরে আমার ভাই তো প্রতি বছরই কোরবানি রাখে, আর এই কোরবানির সময় আম্মার প্রচণ্ড পরিমাণ অসুবিধা হয়ে যাবে। আমি না থাকলে, বিশ্বাস করেন, আমি যদি না থাকি এই বাড়ির প্রত্যেকটা সমস্যা অবশ্যই হয়ে যাবে। আর মানুষ আসলে আম্মার উপরে প্রেশার পড়ে যায়, আমার খুবই কষ্ট হয়ে যায়। আমি চাচ্ছি এই প্রেশারগুলো একটু দিয়ে তারপর 1 বছর আম্মা আরামে থাকতে পারবে। কারণ গরম পড়ছে, গরমে তাদের সমস্যা নেই, গরমে একটু রান্নাবান্না করলেই তাদের দিনটা চলে যায়। তো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নেব আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যাওয়ার আগে আপনাদের কাছ থেকে কিছু চেয়ে নিই। আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে এবং সবাই দেখতে পছন্দ করেন, তাহলে ভিডিওটি শুরু করার আগে একটা সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে ভিডিওটি একটা লাইক দিবেন, আর সেই সাথে একটা শেয়ার করলে তো আমার খুবই উপকার হয়, একটা শেয়ার করে দেবেন। আর সেই সাথে সাবস্ক্রাইব করার পরে সঙ্গে সঙ্গে বেল বাটনে ক্লিক করবেন, তা না হলে কিন্তু আমার এই ভিডিওগুলো, আমি যখন ভিডিওগুলো ছাড়বো, সরাসরি আপনার কাছে গিয়ে কিন্তু পৌঁছাবে না, ঠিক আছে? তাহলে কী করতে হবে? অবশ্যই সাবস্ক্রাইবের পাশাপাশি অবশ্যই বেল বাটনে আপনাকে ক্লিক করতেই হবে, আমার ভিডিওটি সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তবে আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।